আচ্ছা, ওয়েলকাম টু স্বপ্নপূরণ ইনস্টিটিউট। সবাইকে স্বপ্নপূরণ ইনস্টিটিউটে স্বাগত। এখন বিষয়টা হচ্ছে যে অনেকেই বারবার আমাকে জিজ্ঞাসা করছো, ঠিক আছে, যে স্যার, হ্যাঁ আমার কাছে অলরেডি ইনবক্সে অনেক মেসেজ আছে যে স্যার আপনি এটার উপর একটা ভিডিও তৈরি করুন, যেটা হচ্ছে যে আমরা কিভাবে স্যার, অনেকে প্রিপারেশন করছে অনেক দিন ধরে, তাহলে কিন্তু সে সাকসেস হতে পারছে না। আর ২ নম্বর যেটা পয়েন্ট থাকছে সেটা হচ্ছে তোমার নতুন যারা শুরু করছো, নিউ কামার যারা আসছো কম্পিটিটিভ লাইনে, আমরা পড়বো কি, আমাদের অনেকগুলো সমস্যা থাকে, যেটা সেটা হচ্ছে কি, আমরা প্রথমে বুঝতে পারি না কি বুকস ফলো করব, কি বই পড়বো, কিছু স্টাডি মেটেরিয়ালসকে ইউজ করব কি না, না কিভাবে কি এগিয়ে যাব বা কিভাবে কি পড়াশোনা করব, এটা আমাদের জানাটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায় বা আমরা জানতে পারি না। তো আমার এইটার উপর ভিত্তি করে আমার আজকের এই যে ভিডিওটা, এটা আমি অ্যাকচুয়ালি বানাচ্ছি যে আমাদের এই সমস্যাগুলোকে থেকে আমরা বাঁচবো কি করে। তো প্রথম যেটা আসি, ফার্স্ট যেটা আসি, আমাদের একটা জিনিস বুঝতে হবে, কম্পিটিটিভ যে আমাদের এক্সাম আছে, এই এক্সামের আমার যে সাবজেক্টগুলো আছে, বেসিক্যালি আমাদের একটা সাধারণভাবে ধারণা কি, আমরা কম্পিটিটিভে যখন পড়তে আসছি আমাদের প্রথমেই ধারণা, তুমি ধরো একটা কোনো সাবজেক্টের জন্য নর্মালি ফর্ম ফিল আপ করছো, পার্টিকুলার ধরো তুমি রেলের এনটিপিসির জন্য করছো, তাহলে তুমি যখন কোনো জায়গায় প্রিপারেশন নিতে যাচ্ছ, সেখানে ইনস্টিটিউটে গিয়ে বা নিজের প্রিপারেশনটা কিভাবে করছো, আমি এনটিপিসির উপর ফোকাস করছি। ব্যাপারটা ওটা নয়, কিন্তু তুমি এনটিপিসি হোক, তাতে এসএসসি হোক, তাতে সিভিল সার্ভিসই হোক, যে কোনো কিছু হোক না কেন, যে আমি এইটার উপর আমি করছি বা এইটার উপর প্রিপারেশন করছি। তোমরা জানো যে এখনকার এক্সামের যেটা ব্যাপার, সেটা হচ্ছে এক একটা এক্সামের উপর ভরসা করে তোমার বসে থাকলে চলবে না। হাজার রকম এক্সাম আসছে, একটা এক্সাম হচ্ছে তো আজকে একটা হচ্ছে, তো ওই এক্সামটাই আবার আস্তে আস্তে হয়তো 3 বছর 4 বছর পর আসছে। তাহলে একটা কোনো স্ট্রিমেতে কোনো একটা পার্টিকুলার জায়গার উপর এতদিন ধরে বসে থাকাও কিন্তু আমাদের ক্ষেত্রে খুব ক্রিটিক্যাল বিষয়। ওই জন্যই কি আমাদের কি হয়, কোনো একটা যে জব, আমাদের একটা গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট যেহেতু, কোনো একটা জবকে আমরা এগিয়ে যাব বা সেটাকে নিয়ে পড়বো। তো প্রথম কথা হচ্ছে আমাদেরকে যেটা নিয়ে করতে হবে, এটাকে বিষয়টা নিয়ে পড়াশোনাটা করতে হবে, সেটা হচ্ছে কি, আমরা এখন আপাতত আমরা কি এক্সামের জন্য প্রিপারেশন করছি সেটা আপাতত এখন একটু মাথা থেকে সরিয়ে দিই। আমি আপাতত যেটা রাখবো সেটা হচ্ছে আমার বুঝতে হবে আমার 3টে মেন সাবজেক্ট, যে কোনো এক্সাম দিই না কেন আমাদের মেনলি 3টে সাবজেক্টের উপর আমাদের বেস করে এক্সামগুলো হচ্ছে। সেটা হচ্ছে একটা কি, ফার্স্ট যেটা থাকছে সেটা হচ্ছে ম্যাথ জিআই, ওটাকে আমি একটা স্ট্রিমের মধ্যেই ফেলছি। 2 নম্বর যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে ইংলিশ। আর 3 নম্বর যেটা আছে সেটার নাম হচ্ছে জিকে জিএস। এবার আমাদের সমস্যাটা কোথায়, আমরা যখন কোনো জায়গায় কম্পিটিটিভের জন্য, যে কোনো জায়গায় কম্পিটিটিভের যখন প্রিপারেশন নিতে শুরু করছি, আমাদের মূল যেটা ফোকাস থাকছে যে আমি ম্যাথ জিআইটাকে ভালো করে করব আর তার সঙ্গে ইংলিশটাকে, তাহলে ইংলিশ আর ম্যাথ এই দুটোকে এগিয়ে নিয়ে যাব। আমাদের যেটা উইকনেস সেটাই থাকছে যে আমরা জিকেটা ঘরেতে পড়লেই হয়ে যাবে, এই যে আমাদের টেন্ডেন্সিটা, এইটা আমাদেরকে প্রথম কথা এটাকে আমরা কাটাতে হবে। কারণ ধরো রিসেন্টলি যে এক্সামটা হলো, ধরো এই গ্রুপ সিডি যে এক্সামটা হলো, মনে করো সবাই বলছে আমার 40-এ 40 হয়ে যাচ্ছে, বা আইদার কি হচ্ছে যে আমি হয়তো আমার স্যার 40-এর মধ্যে 37 হচ্ছে, বা সি এর যে এক্সামটা আছে স্যার আমার 60-এর মধ্যে আমার 54 হচ্ছে বা 55 হচ্ছে বা 56 হচ্ছে বা 57 হচ্ছে, এই মার্কসগুলো হচ্ছে। তাহলে ওই যে 2 নম্বর 3 নম্বর যে মার্কসটা কেটে যাচ্ছে যে কোনো এক্সাম থেকে, ভালো করে ফলো আপ করে দেখবে কোথা থেকে কাটছে। অ্যাকচুয়ালি কাটছে এটা, সেটা জিকে জিএস পোর্শন থেকে কাটছে। এই জায়গাটা আমরা ফলো আপ করি না, আমাদের কাট আপটা টোটালটা নির্ধারণ করে কিন্তু জিকে জিএস। মনে করো কোনো একটা এক্সামের পরীক্ষাতে ধরো সাপোজ বলছি ম্যাথ আছে, তাহলে ম্যাথে মোটামুটি ম্যাথ জিআই এই যে সাবজেক্টগুলো আছে, এগুলো মোটামুটি ছেলেমেয়েরা যারা প্রিপারেশনে ঠিকঠাক আছে তারা মোটামুটি সবই করে দেয়, বা একটা দুটো হয়তো করে না। অনেক সময় অনেক ম্যাথ থাকে টাইম টেকিং, ইচ্ছা করে অনেক ছেলেমেয়ে যে তার সময়টাকে বাঁচানোর জন্য, যে এটা অনেক টাইম টেকিং ম্যাথ, এটাকে বাদ দিয়ে দিই, একটাকে বাদ দিয়ে দিই, বরং অন্য জায়গাগুলোকে আমি ভালোভাবে করি, কারণ টাইম তো সব বেঁধে দেওয়া আছে, সেই টাইমের মধ্যে আমাকে টোটাল অল সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। কারণ বিষয়টা হচ্ছে যেটা, তা আমাদের যেটা হয়, আমরা দেখবে নর্মালি কি হয়, যে জিকে জিএস এর ধরো আমার কোশ্চেন আছে কোনো একটা জায়গার উপর, ধরো 40 নম্বর জিকে জিএস আছে, তাহলে আমি যখন ওটা 40 নম্বর জিকে জিএসটা করতে যাচ্ছি, কোশ্চেনটা দেখে মনে হচ্ছে আমরা সব পারবো, হ্যাঁ সব হয়ে যাবে সব হয়ে যাবে, এই যে টেন্ডেন্সিটা, তুমি ওই 40টা কোশ্চেন নিয়ে নিজে বসো, বসার পর যখন তুমি ওটাকে এই এমসিকিউ যখন ফিল আপ করতে শুরু করবে, দিয়ে লাস্টে ওটাকে মেলাও, মেলানোর পর দেখবে কত নাম্বার আসছে, দেখবে নাম্বার দেখবে অনেক কমে যাচ্ছে। ধরো 40-এর মধ্যে তোমার নাম্বার ক্যারি করছে 28 নম্বর, তুমি কিন্তু ওই 26 নম্বর বা 28 নম্বর বা ওই 25 নম্বরকে দেখে জাস্ট কোশ্চেনটাকে দেখে ভেবে নিচ্ছ কোশ্চেনটা আমার খুব ইজি, কোনো ব্যাপার নাই, আমার 40-এ 40। এই জায়গাটা, এই টেন্ডেন্সি থেকে দূরে আসতে হবে, আমাকে 100% নাম্বার ওখান থেকে ক্যারি করতে হবে। এবার
আমাকে যখন আমি নাম্বারটা ক্যারি করব, ক্যারি করার জন্য আমাদের কয়েকটা দ্রষ্টব্য জিনিস আছে। আমাদের পড়াশোনার প্যাটার্নটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। পড়াশোনার প্যাটার্ন বলতে কি বোঝায়? আমাদের অনেকের একটা চিন্তা ভাবনা আছে অনলাইনার পড়াশোনা, যে এই চ্যাপ্টারের উপর এইগুলো কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নিই, কিছু অনলাইনার করে নিই, ব্যাস তাহলে আমার হয়ে যাবে। না ভাই, সেই দিন শেষ হয়ে গেছে। এখন ওইভাবে হবে না। এখন সিস্টেম হচ্ছে তোমাকে, বা আমরা বিভিন্ন জায়গায় ইউটিউব চ্যানেল বা অনলাইন কোর্স করে আমাদের নর্মালি কি হয়, কিছু ওই কোশ্চেন অ্যান্সার, এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কয়েকটি দেখো, বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট 100টি কোশ্চেন আলোচনা করা হলো, এরকম নয় বিষয়টা। বিষয়টা হচ্ছে তোমাকে আগে টোটাল ওই চ্যাপ্টারের উপর থিওরি বেসড পুরোপুরি নিজেকে রেডি হতে হবে। তুমি থিওরি যখন পড়ে নিলে, পড়ে নেওয়ার পর তারপর সেটার উপর তুমি এমসিকিউ করো। প্রথম কথা হচ্ছে থিওরিটা তুমি পড়বে কি, এই থিওরিটা পড়ার জন্য আমাদের দু রকম সিস্টেম হয়। আমাদেরকে এটা আগে আমাকে আলাদা করতে হবে। একটা হচ্ছে কি একাডেমিক, একটাকে বলা হয় কম্পিটিটিভ। দুটো আলাদা সেক্টর কিন্তু। কারণ এই সেক্টরে এসেই ধরো যে জিওগ্রাফিতে ধরো মাস্টার ডিগ্রি করা ছেলে, সে যখন আসছে, সে এসে কম্পিটিটিভের উপর যখন পড়ছে, তখন সিস্টেমটা পুরো অন্যরকম দেখছে। ম্যাথে ধরো ফিজিক্সে, ধরো একটা ছেলে ফিজিক্সে মাস্টার ডিগ্রি করে আসছে, ওই ফিজিক্স নিয়েই যখন এখানেতে পড়ছে, তখন কিন্তু এখানে কিন্তু প্র্যাকটিক্যাল বেস ফিজিক্সের অংশ থাকছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, যে আমাদের এইটাকে বলা হয় স্মার্ট স্টাডি, স্মার্ট স্ট্র্যাটেজি অনুসরণ করব। মানে যেটা হচ্ছে কি, যে কোশ্চেনগুলো আমাদের কম্পিটিটিভে পড়ে নর্মালি, সেইগুলোই বারবার পড়তে থাকে, সেইটার উপর বেস করে একটা থিওরি সিস্টেম বানানো, সেটার উপর হিসাব করে আমাদেরকে চলা, বা সেটার উপর হিসাব করে আমাদেরকে পড়া। ইভেন আমি এবার যদি পার্টিকুলার সাবজেক্ট নিয়ে কিছু আলোচনা করি, আজকে আমি তোমাদেরকে মেনলি জিকে জিএস এর ব্যাপারটাকে নিয়ে কিছুটা আমি আলোচনা করার চিন্তা ভাবনা করেছি, যেটাকে নিয়ে সব থেকে বড় সমস্যা টোটাল কম্পিটিটিভের যে কাট অফের মাপকাঠি, সেটা কিন্তু নির্ধারণ করে জিকে জিএস। ওই 4 নম্বর 5 নম্বর যে একটু আমাদের ভুল হয়ে যাচ্ছে, ওই কিন্তু তোমাকে কিন্তু ওই কাট অফ থেকে কিন্তু বের করে দিচ্ছে। আইদার এরকম হচ্ছে, তুমি হয়তো কাট অফের মধ্যে থেকে যাচ্ছ, তোমার নাম্বারটা হয়তো সাপোজ বলছি কাট অফ গেছে হয়তো 61, কোনো একটা পরীক্ষা 61, 61-এর মধ্যে তুমি হয়তো সেখানেতে ক্যারি করছো হয়তো 63 বা 62। সেই জায়গায় তোমার চাকরিটা তো ধরো নর্মালি না হওয়ার চান্সটাই বেশি থাকে, কারণ যে ছেলেটা ওখানেতে 78, 80, 82, 84 করে এসে, তার টেন্ডেন্সি বেশি। তাহলে আমি শুধু কাট আপ ধরে আমাকে এগুলি চলবে না, আমাকে কি হবে, কাট আপ থেকে আরেকটু এগিয়ে রাখতে হবে নিজেকে, যে কতটা আমি এগিয়ে রাখতে পারি, যেখান থেকে আমি চাকরিটাকে অ্যাচিভ করতে পারবো। এবার দেখো, যখন তুমি চাকরির পরীক্ষাগুলো যখন তুমি দেবে, যখন করবে, আমার মেন্টালিটি রাখতে হবে এই 3টে সাবজেক্টের উপর। 3টে সাবজেক্টকে আমি নিজের পুরো মুষ্টির মধ্যে নিয়ে আসবো। ঠিক আছে, সেই 3টে সাবজেক্টকে কি করব, দেখো আমাদের নর্মালি যেটা কম্পিটিটিভের সিলেবাস থাকে, তাতে করে আমাদের যেটা সিজিএল লেভেল হয়, যেটা এসএসসি সিজিএল লেভেলে যেটা ক্যারি করে, সেটা হচ্ছে কি ওদের ইংলিশ, সিজিএল এর ইংলিশ, এবং ওদের যে ম্যাথের যে সিলেবাসটা থাকে, সেটা হচ্ছে সব থেকে আমাদের কম্পিটিটিভ এক্সামের সব থেকে টপ মোস্ট সিলেবাস থাকে। অতএব যে সিজিএল লেভেলের ম্যাথ এবং ইংলিশটা করতে হবে, সে কিন্তু তার ক্ষেত্রে অন্য কোনো পরীক্ষায় এই সাবজেক্টের উপর ক্র্যাক করা কিন্তু খুব একটা কঠিন বিষয় নয়। আবার জিকে জিএসটা কিন্তু অন্যরকম। জিকে জিএস এর ক্ষেত্রে কিন্তু তোমাকে যেটা ফলো আপ করতে হবে, সেটা হচ্ছে সিভিল সার্ভিস বেসড। তো সিভিল সার্ভিস বেসড যদি জিকে জিএস কে ফলো করো, তাহলে তোমার কোনো পরীক্ষা তোমার আটকাবে না। কারণ হচ্ছে সিভিল সার্ভিসের উপর যে জিকে জিএস থাকে, সেটা হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড লেভেলের জিকে জিএস এর মধ্যে থাকে সিভিল সার্ভিসের। অতএব জিকে জিএসটা সিভিল সার্ভিস লেভেল, আর এদিকে ম্যাথ, আর এদিকে ইংলিশটা হচ্ছে সিজিএল লেভেল। এই লেভেলটাকে যদি আমরা ফলো আপ করতে পারি, তাহলে কি হবে, আমাদের পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অনেকটা সমস্যাটা মিটে যাবে। এবার তোমাদেরকে আমি যেটা বলছিলাম, সেটা হচ্ছে কি, তাহলে এই সাবজেক্টগুলোকে নিয়ে পড়াশোনা করা। এবার তুমি যে কোনো পরীক্ষা আছে, সামনের যে পরীক্ষা আছে, সেই পরীক্ষা তুমি দিতে থাকো, তোমার কোনো রূপ কোনো জায়গায় কোনো কিছু আটকাবে না। আর 2 নম্বর কথা, সেটা হচ্ছে আমাদেরকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। মানে প্রত্যেক দিন উঠে, ঘুম থেকে ওঠার পর বা সারাদিনের মধ্যে সময় বার করে, টাইম বের করে একটা করে এক্সাম দিতে হবে। যে কোনো একটা প্র্যাকটিস সেটকে ধরে এক্সাম দিতে হবে, এবং স্ট্যান্ডার্ড যে প্র্যাকটিস সেট বইগুলো আছে, সেগুলোকে ফলো আপ করা। উল্টো পাল্টা অনেক প্র্যাকটিস সেট বই আছে দেখবে মার্কেটে, সেগুলোকে একদম কোনোভাবেই করতে যাবে না। যেগুলো একদম এক্সাম ওরিয়েন্টেড, যেগুলো প্র্যাকটিস সেট, যে বুকসগুলো আছে, সেগুলোকে আমাদের ফলো আপ করতে হবে। এবার জিকেজিএস এর গল্পে আসি। জিকেজিএস এর ব্যাপারটা হচ্ছে, আমাদের জিকেজিএস এর যে সাবজেক্টগুলো থাকে, তার মধ্যে কি কি হয় নর্মালি, একটা কি হয়, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্সের 3টে পার্ট আছে। একটা নাম হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সঙ্গে থাকছে কম্পিউটার। ঠিক আছে, এছাড়া আর যেগুলো থাকছে, সেগুলো হচ্ছে কি স্ট্যাটিক জিকে থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। প্রথমেই অনেকেই কম্পিটিটিভ ইয়েতে এসে প্রথমেই আগে তোমরা শুরু করে দিচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে শুরু করে দিচ্ছ। ভুল, প্রথমেই ভুল সিদ্ধান্ত।
প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে না। প্রথমেই তুমি এসে আগে যেগুলো করবে, যেগুলো হচ্ছে নর্মাল সাবজেক্টগুলো আছে, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, ইকো এই যে সাবজেক্টগুলো আছে, স্ট্যাটিক জিকে, এই যে সাবজেক্টগুলো আছে, এগুলোকে আগে তুমি ফলো আপ করো, এগুলোকে আগে কোর্সটাকে কমপ্লিট করো, এটাকে আগে রেডি করো। রেডি করার পর তারপর কারেন্ট অ্যাফেয়ার্সে যাও। কারণ তোমাকে বুঝতে হবে, তুমি আজকে যদি প্রথমে শুরুতেই যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে শুরু করো, তুমি এখনো কিন্তু ওই যে কোনো একটা পরীক্ষার কাট অফের যে জায়গাটা আছে, ওই জায়গাটায় এই সাবজেক্টগুলো থেকে তুমি ক্র্যাক করতে পারবে না। অতএব এই সাবজেক্টটাকে আগে করে নেওয়ার পর যদি তারপরে যদি তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটা করো, তখন সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমার কাজে লেগে যাবে। আইদার এখন থেকে যদি তুমি প্রথমে যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে শুরু করো, এই সাবজেক্টগুলোকে ব্যতি রেখে কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম থেকে শুরু করলে, তাহলে ওই কারেন্ট অ্যাফেয়ার্স তোমার যখন কি এই সাবজেক্টকে শেষ হয়ে তুমি একটা কাট অফের জায়গায় যে যখন তুমি পৌঁছাতে যাবে, তখন দেখবে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আর কারেন্ট নেই। ঠিক আছে, তখন এগুলো পুরনো হয়ে গেছে, তখন আবার নতুন করে আবার কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। তাহলে বিষয়টা হচ্ছে আগে এই সাবজেক্টগুলো শেষ করে নিই, তারপর আমরা যাবো কোথায়, কারেন্ট অ্যাফেয়ার্সে। ঠিক আছে, তাহলে এই সাবজেক্টগুলো আমরা পড়বো কিভাবে? ধরো মনে করে অ্যাজ ফর এক্সাম্পল আমি তোমাদের একটা পার্টিকুলার সাবজেক্ট বলছি, ধরো জিওগ্রাফি আমরা পড়তে যাচ্ছি কোনো একটা বিষয় নিয়ে। ধরো জিওগ্রাফি আমরা পড়তে যদি যাই, তাহলে জিওগ্রাফির আমরা কি বেসিক যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোকে নিয়ে আমরা দেখবো যে কি কি চ্যাপ্টার আছে জিওগ্রাফি। তাহলে প্রথম আমরা জিওগ্রাফি যদি কম্পিটিটিভ চ্যাপ্টার বলি, সেটার নাম কি হচ্ছে? প্রথমে হচ্ছে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে একটা জেনারেল ইন্ট্রোডাকশন থাকছে। সেই ইন্ট্রোডাকশনের মধ্যে কি থাকছে? ইন্ট্রোডাকশন, তার সঙ্গে থাকছে বাউন্ডারি লাইন, তার সঙ্গে থাকছে হচ্ছে কোস্টাল এরিয়া ভারতবর্ষের। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে, সেটার নাম কি হলো? ইন্ট্রোডাকশন। ওই ইন্ট্রোডাকশনের মধ্যেই থাকছে আমাদের ভারতবর্ষের যে বাউন্ডারি লাইন আছে, দেশের সঙ্গে বিভিন্ন অন্যান্য দেশের যে বাউন্ডারি লাইনগুলো আছে সেগুলোর কি নাম, বিভিন্ন স্টেটগুলো আছে, চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলো পড়া। আমাদের ভারতবর্ষের যে বিভিন্ন স্টেটগুলো আছে, যে রাজ্যগুলো আছে, ইন্ডিয়ান যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলো কোন সালে প্রতিষ্ঠা হয়েছে, কোন 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 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোন সালে প্রতিষ্ঠা হয়েছে, কি ব্যাপার, ডট ডট ডট, তাদের সমস্ত কিছু ডিটেলস। এবং ভারতের যে ম্যাপটা আছে, প্রত্যেকটা ম্যাপের প্রত্যেকটা যে স্টেট আছে, কোথায় কোন স্টেটটা আছে, সেটা ম্যাপটা সম্পর্কে একটা টোটাল একটা আইডিয়া করা। তার সঙ্গে কি বিভিন্ন দেশের যে সঙ্গে আমাদের যে ইন্টারন্যাশনাল বর্ডার বাউন্ডারি লাইনগুলো আছে, কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি, কি ব্যাপার, কোনটার থেকে কে আলাদা করেছে, ধরো আমাদের আন্দামান থেকে নিকোবরকে কে আলাদা করেছে, বা আদার্স আমাদের শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়াকে কে আলাদা করেছে। তাহলে এই ধরনের চ্যানেল বা প্রণালী যেগুলোকে বলে থাকি সেগুলো পড়তে হচ্ছে। ভারতবর্ষের উপর দিয়ে যে কর্কট ক্রান্তি রেখা গেছে, টপিক অফ ক্যান্সার যেটাকে বলে থাকি, টপিক অফ ক্যান্সার কোন কোন রাজ্যের উপর দিয়ে পেরিয়ে গেছে। নেক্সট যেটা এই টপিক নিয়ে আলোচনা করি, আমাদের যে কোস্টাল যে এরিয়াগুলো আছে, পরপর একদম গুজরাট থেকে শুরু করে, গুজরাট উপকূল থেকে শুরু করে টানা ওইদিকে একদম কোঙ্কন থেকে মালাবার, করমণ্ডল, নর্থ সরকার, টোটাল যে কোস্টাল এরিয়া, কতগুলো রাজ্য কোস্টাল এরিয়ার মধ্যে পড়ে, কতগুলো ইউনিয়ন টেরিটরি এই কোস্টাল এরিয়ার মধ্যে পড়ে, এগুলোকে আমাদেরকে করতে হচ্ছে। তার সঙ্গে এই চ্যাপ্টারের মধ্যে আর কি থাকছে? এই চ্যাপ্টারের মধ্যে থাকছে আমাদের একটা বিশেষ জায়গা আছে, সেটা হচ্ছে কি, যেটাকে বলে থাকি আমরা যেটাকে আমরা চিকেন স্ন্যাক বলি, বাফার স্টেট বলে একটা জিনিস হয়, সেই বাফার স্টেট জিনিসটা আছে। নেক্সট যেটা হচ্ছে ভারতবর্ষের যে লোকেশনের যে জায়গাটা থাকছে, ভারতবর্ষের সব থেকে নর্দার্ন মোস্ট পয়েন্ট, উত্তরতম বিন্দু, সাউদার্ন মোস্ট পয়েন্ট, মেনল্যান্ডের সাউদার্ন মোস্ট পয়েন্ট, এদিকে ইস্টার্ন মোস্ট পয়েন্ট, এদিকে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, ওই পয়েন্টগুলোর নাম কি, ওইগুলো কোন রাজ্যে অবস্থিত, এবং সব থেকে নর্দার্ন মোস্ট পয়েন্ট থেকে আমাদের যে সাউথার্ন মোস্ট পয়েন্ট আছে, ওইটার দৈর্ঘ্য কত কিলোমিটার, ইস্টার্ন মোস্ট পয়েন্ট থেকে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট যেটা আছে সেটার দৈর্ঘ্য কত কিলোমিটার। তার সঙ্গে যেমন আমরা টপিক অফ ক্যান্সার পড়লাম, কতগুলো রাজ্যের উপর দিয়ে গেছে, ঠিক সেই রকম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যেটা হচ্ছে 82°30' যেটা আছে, ওইটা কতগুলো, যেটাকে ধরে ভারতবর্ষের প্রমাণ সময়কে নির্ধারণ করা হয়, সেটা কটা স্টেটের মধ্যে দিয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইরকমভাবে ধরো তুমি ইন্ট্রোডাকশন চ্যাপ্টার পড়ছো, আমাদেরকে নর্মালি যেগুলো কোশ্চেন এসে থাকে এই চ্যাপ্টার থেকে, এইগুলোই হচ্ছে এগুলোর থেকে কোশ্চেন এসে থাকে। কত সালে ওই র্যাডক্লিফ লাইনটা টানা হয়েছে, ম্যাকমোহন লাইন কত সালে টানা হয়েছে। ঠিক আছে, এইগুলোই আমাদের নর্মালি এই চ্যাপ্টারের মধ্যে কি হয়, পরীক্ষার কোশ্চেনের মধ্যে থাকে। এগুলোকে ডিটেলসে একটু পড়া, ম্যাপ ধরে ম্যাপের উপর বেস্ট করে এগুলোকে পড়া। জিওগ্রাফি টোটাল যেটা আমরা পড়বো, টোটালটা ম্যাপ বেস্ট পড়বো। এটা তো জিওগ্রাফির প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার যেটা থাকে ফিজিওগ্রাফিক্যাল ডিভিশন। তৃতীয় চ্যাপ্টার যেটা থাকে ড্রেনেজ প্যাটার্ন, যেটা আমরা ছোটবেলায় নদ নদী হিসেবে পড়ে এসেছি, এটাকে বলা হয় ওয়াটার রিসোর্সও বলে থাকি, বা আমরা ড্রেনেজ প্যাটার্নও বলতে পারি। 3 নম্বর যে চ্যাপ্টারটা আছে, সেই 3 নম্বর চ্যাপ্টারটার নাম হচ্ছে কি না, আমাদের ক্লাইমেট থাকছে। তারপর থাকে 4 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন। 5 নম্বর হচ্ছে সয়েল।
নম্বর যে চ্যাপ্টার আছে 6 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে কি এগ্রিকালচার। এগ্রিকালচার যখনই এলো, এগ্রিকালচারের পাশাপাশি কোনো জায়গায় এগ্রিকালচার করার জন্য যেটা লাগে সেটার নাম হচ্ছে জলসেচ লাগে, মানে যেটাকে বলে থাকি ইরিগেশন। তাহলে এগ্রিকালচার, ইরিগেশন। তারপরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে মিনারেলস। মিনারেলসের পরে এই এগ্রিকালচার আর মিনারেলসকে দিয়ে এর যে প্রসেসিং যে ভার্সনটা রয়েছে, ধরো এগ্রিকালচার আমরা পড়ে আসছি হয়তো কটন, তাহলে কটনের যে প্রসেস ভার্সন, সেই প্রসেস ভার্সন কি না আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আমরা একটা করছি সুগার কেন। সুগার কেন মানে হচ্ছে তোমার আখ, যেটাকে ধরে আমরা চলে আসি সুগার ইন্ডাস্ট্রি। জুট, জুট থেকে ধরে আসছি জুট ইন্ডাস্ট্রি। তাহলে এগুলো সব এগুলোর ইন্ডাস্ট্রির ফরমেশন হয়ে গেল। আবার ঠিক সেই রকম মিনারেল চ্যাপ্টার থেকে ধরো আমাদের পড়ছে আয়রন, তো সেটা থেকে কি হলো স্টিল ইন্ডাস্ট্রি, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। মনে করো আমরা অ্যালুমিনিয়াম পড়ছি, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি। অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি বিভিন্ন ধরনের আছে, হিন্ডালকো, ইন্ডালকো, নালকো, হ্যাঁ, এই ধরনের যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলোকে আমাদের সমস্ত কিছু পড়তে হয়। তাহলে এই হচ্ছে আমাদের এরকম করে থাকছে ইন্ডাস্ট্রি যে চ্যাপ্টারটা, সেই ইন্ডাস্ট্রি চ্যাপ্টার পড়তে হচ্ছে, ডিটেলস পড়তে হবে, তার ভিতরে ঢুকে একদম স্মার্ট স্টাডি। ডিটেলস পড়া মানে স্মার্ট স্টাডি, মানে উল্টো পাল্টা জিনিস পড়বো না। আমাদের একাডেমিক আলাদা, কম্পিটিটিভ আলাদা, দুটোকে আলাদা করে আমাদের কম্পিটিটিভের উপর কোনগুলো পড়া উচিত সেইগুলোকে পড়বো। আমরা অনেক সময় কি হয় ভুলভাল, ধরো অনেক সময় হয় জায়গায় কোনো জায়গায় হয়তো কোনো একাডেমিকের কোনো একজন টিচার হয়তো পড়াচ্ছে কোনো জায়গায়, তাহলে সেই জায়গাতে আমরা দেখি নর্মালি কি হয়, সে সমস্ত কিছু পড়াচ্ছে যেগুলো একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট, আমাদের কম্পিটিটিভ ওগুলো কোনো কাজেই লাগে না। আমি দেখেছি অনেক ইউটিউব চ্যানেল বা আদার্সে দেখেছি অনেকে কোনো একটা কোশ্চেন নিয়ে আলোচনা করছে, এগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় আসছে। ভাই আসেনি কোনো পরীক্ষায় এটা, ঠিক আছে? তোমাকে বুঝতে হবে ব্যাপারটা যে কোনগুলো, তোমাকে এইটাকে বুঝতে হবে যে এইটাকে বলে স্মার্ট স্টাডি, যে কোনগুলো আমরা পড়বো কোনগুলো আমরা পড়বো না। আমি তোমাদেরকে কিছু করে চ্যাপ্টারকে বলবো, বলার পর দেখবে তারপরে তোমরা ওগুলোর উপর কোশ্চেন করবে, প্র্যাকটিস করবে, বা এখানে তো প্র্যাকটিস হয়তো করানো হবে, তো সেগুলো দেখবে, তখন দেখবে ওই জিনিসগুলো সব করতে পারছো, বা নিজেরাও কোনো জায়গায় যখন করবে ওই চ্যাপ্টারের উপর কোশ্চেন প্র্যাকটিস করবে বাড়িতে বসে, দেখবে সব কোশ্চেন একদম ডিটো, একদম ওর বাইরে আর কিছু কোশ্চেন হবে, ওইটাতে পুরোপুরি সেম টু সেম কোশ্চেন হচ্ছে, ঠিক আছে?